অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি বৃত্ত সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব যে বৃত্তটা কি এবং বৃত্তটা কিভাবে আর্ট করতে হয়। বৃত্ত সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। বৃত্তটা হচ্ছে ইংলিশে বলা হয় সার্কেল। তাহলে কোনো সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরে থেকে অন্য একটি চলন্ত বিন্দু একবার ঘুরে আসলে যে আবদ্ধ ক্ষেত্র উৎপন্ন হয় তাকে বৃত্ত বলে, অথবা কেন্দ্র হতে সমদূরবর্তী চলন্ত বিন্দুর গতিপথকে বৃত্ত বলে। তাহলে বৃত্তটা হচ্ছে কি এমন একটা জিনিস যে নির্দিষ্ট একটা স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব নিয়ে সর্বদা সমান দূরে থেকে অন্য একটি চলন্ত বিন্দু যদি একবার ঘুরে আসে তাহলে যে আবদ্ধ ক্ষেত্র উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে বৃত্ত, অথবা কেন্দ্র হতে সমদূরবর্তী চলন্ত বিন্দুর গতিপথকে বৃত্ত বলে। তার নির্দিষ্ট একটা কেন্দ্র, এখানে ও একটা নির্দিষ্ট কেন্দ্র নিছি, নেয়ার পরে কি হয়েছে যে ওকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি দূরত্ব নিয়ে সর্বদা সমান দূরত্ব নিয়ে যদি আমরা চতুর্দিকে এইভাবে ঘোরানোর ফলে যে আবদ্ধ রেখা উৎপন্ন হয় সে আবদ্ধ রেখাটাই হচ্ছে একটা বৃত্ত। তাহলে এখানে ও হচ্ছে কেন্দ্র আর সর্বদা সমান দূরে থেকে ওকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ যদি আমরা চতুর্দিকে আর্ট করি তাহলে সেখানে এবিসি একটা বৃত্ত উৎপন্ন হচ্ছে। তাহলে চিত্রে দেখা যাচ্ছে যে এবিসি একটি বৃত্ত, ও বৃত্তটির কেন্দ্র এবং এবিসি বক্ররেখা বৃত্তটির হচ্ছে পরিধি। তাহলে এবিসি বৃত্তে ও হচ্ছে কেন্দ্র আর এবিসি বৃত্তটির একটা পরিধি। তাহলে একই সরল রেখায় অবস্থিত নয় এমন সর্বনিম্ন তিনটি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। একই সরল রেখা বলতে কি যে নির্দিষ্ট দিকে যখন রেখাগুলো চলে যায় তাহলে একই সরল রেখায় অবস্থিত নয় সর্বনিম্ন তিনটি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। যেমন এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এরা একই সরল রেখায় না। অতএব যদি আমরা কেন্দ্র থেকে তাদেরকে কি করতে পারি, একটা সমান দূরত্ব নিয়ে চতুর্দিকে যখন আমরা আর্ট করব তখন একটা বৃত্তে পরিণত হবে। বৃত্তের হচ্ছে কেন্দ্র অর্থাৎ সেন্টার, যে নির্দিষ্ট স্থির বিন্দু থেকে চলন্ত বিন্দুটি সর্বদা সমান দূরে থাকে তাকে কেন্দ্র বলে। যে নির্দিষ্ট একটা স্থির বিন্দু থেকে চলন্ত বিন্দুটি যদি সর্বদা সমান দূরে থাকে তাকে কেন্দ্র বলে, অথবা বৃত্তের মধ্যবিন্দুকে আমরা কেন্দ্র বলতে পারি। এখানে এবিসি বৃত্তে ও হচ্ছে একটা কেন্দ্র, এবিসি বৃত্তে ও হচ্ছে একটা কি কেন্দ্র। তাহলে আমরা কেন্দ্র বুঝলাম কি, যে নির্দিষ্ট স্থির বিন্দু থেকে চলন্ত বিন্দুটি অর্থাৎ পরিধি, যে পরিধিটা আছে পরিধি সমান দূরে থাকে তাকে কেন্দ্র বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট স্থির বিন্দু থেকে যদি আমরা এই পরিধি মাপ করি, এদিকে মাপ করলে যা পাবো, এদিকে মাপ করলে যা পাবো, এদিকে মাপ করলে যা পাবো, অর্থাৎ সমান দূরে থাকলো, অতএব এটাই হচ্ছে একটা কেন্দ্র। তাহলে বৃত্তের মধ্যবৃত্তকেও আমরা কি বলতে পারি, কেন্দ্র বলতে পারি। এবার আসি হচ্ছে ব্যাস অর্থাৎ ডায়ামিটার। বৃত্তের পরিধির উপরের যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে। অর্থাৎ বৃত্তের যে পরিধি আছে, পরিধির উপরের যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে, অথবা বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত রেখাকে ব্যাস বলে। যখন আমরা একটা বৃত্ত অঙ্কন করব, বৃত্ত অঙ্কন করার পরে যদি একটি রেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটাই হবে ব্যাস। অর্থাৎ যখন আমরা ও কেন্দ্র বিশিষ্ট যদি আমরা বৃত্ত অঙ্কন করি, দেখা যাচ্ছে এবিসি যদি আমরা বৃত্ত অঙ্কন করি সেক্ষেত্রে ও একটা পরিধি এ থেকে শুরু করে কেন্দ্র দিয়ে বিতে এসে থামছে, অতএব এ থেকে বি পর্যন্তই হচ্ছে বৃত্তের ব্যাস। এই চিত্রে দেখা যাচ্ছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, কারণ পরিধির উপরস্থ দুটি বিন্দু এ ও বি এর সংযোজক রেখাংশ
সংযোগ রেখাংশ কেন্দ্র ও দিয়ে গেছে, তাহলে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি যে একটা ব্যাস, তাহলে পরিধির উপরস্থ দুটি বিন্দু অর্থাৎ এ থেকে বি এর সংযোগ রেখাংশ হচ্ছে ও, কেন্দ্র দিয়ে গেছে, অতএব এটাই একটা ব্যাস, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত একটা ব্যাস। ব্যাসের কিছু বৈশিষ্ট্য আছে। ব্যাস বৃত্তকে দুটি সমান অংশে বিভক্ত করে। তাহলে যখন আমরা ব্যাস পাবো তখন আমাদের দেখতে হবে এইটা বৃত্তটিকে দুটি সমান অংশে কি করতেছে, বিভক্ত করতেছে, অথবা ব্যাসের অর্ধেককে আমরা কি বলতে পারি, ব্যাসার্ধ বলতে পারি। অতএব কেন্দ্র থেকে যে কোনো এক দিকে যদি আমরা মাপি, পরিধি পর্যন্ত যদি মাপি, এই অর্ধেকটাই হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসই বৃত্তের কিন্তু বৃহত্তম জ্যা। তাহলে কেন্দ্রের আমরা যে কয়টা তাহলে আমরা ব্যাসের একটা তিনটা বৈশিষ্ট্য পাইলাম, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি ব্যাসই বৃত্তের কি বৃহত্তম জ্যা। এবার আসি আমরা ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। আমি পূর্বেই বলছিলাম যখন আমরা কোনো একটা বৃত্ত অঙ্কন করব, সেই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি আমরা মাপি, সেটাই হবে কি বৃত্তের ব্যাসার্ধ, অথবা ব্যাসের অর্ধেককেও কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। তাহলে ব্যাসটা কি জিনিস ছিল, যদি বৃত্তের কেন্দ্র দিয়ে বৃত্তের পরিধি থেকে এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে যদি অপর প্রান্তে চলে যায়, সেটাই হবে কি বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাসের হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অথবা ব্যাসের অর্ধেককেও আমরা কি বলতে পারি, ব্যাসার্ধ বলতে পারি। তাহলে এই চিত্রটা আমরা লক্ষ্য করি যে ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের পরিধির উপর একটি বিন্দু হচ্ছে এ। তাহলে এই বৃত্তটার পরিধির উপর একটা বৃত্ত আমরা বৃত্ত নিলাম, আচ্ছা হচ্ছে এ, এবং ও এ যখন আমরা যোগ করব, তাহলে ও এটাই হচ্ছে কি বৃত্তের বৃহত্তম ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের কি অর্ধেক, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। একটি বৃত্তে একাধিক ব্যাসার্ধ আঁকা যায়, তবে সকল ব্যাসার্ধই কি হবে, পরস্পর কি হবে, সমান হবে। আমরা যতই ব্যাসার্ধ অঙ্কন করি না কেন, একটি বৃত্তে আমরা যতই ব্যাসার্ধ অঙ্কন করি না কেন, প্রত্যেকটা ব্যাসার্ধই কি হবে, পরস্পর সমান হবে। 3 নম্বর, বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের উপর নির্ভর করে, অর্থাৎ ব্যাসার্ধের সমানুপাতিক। বৃত্তের যখন আমরা ক্ষেত্রফল করব, তখন ইয়ে ব্যাসার্ধের উপর নির্ভর করবে, অর্থাৎ ব্যাসার্ধের সমানুপাতিক। তাহলে আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানলাম। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি একটা রেখা অঙ্কন করি, সেটাই হবে একটা ব্যাসার্ধ, অথবা ব্যাসের অর্ধেককেই হবে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধের কয়েকটা বৈশিষ্ট্য আছে। ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। একটি বৃত্তে একাধিক ব্যাসার্ধ আঁকা যাবে, তবে সকল ব্যাসার্ধই কি হবে, পরস্পর সমান হবে। বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের উপর নির্ভর করবে, অর্থাৎ ব্যাসার্ধের কি হবে, সমানুপাতিক হবে। এবার আসি আমরা জ্যা সম্পর্কে একটু আলোচনা করি। যা হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত এমন যে কোনো দুটি বিন্দুর সংযোজ্য রেখাংশকে জ্যা বলে। তাহলে বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে যে কোনো দুটি বিন্দুর সংযোজ্য রেখাংশকে আমরা জ্যা বলতে পারি, অর্থাৎ এই জ্যাটা কখনোই বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করবে না, অর্থাৎ অথবা কেন্দ্র ব্যতীত বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রেখাকে বৃত্তের জ্যা বলে। এটা হবে রেখা, রেখাকে বৃত্তের জ্যা বলে। বৃত্তের কেন্দ্র ব্যতীত বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রেখাকে বৃত্তের জ্যা বলে। তাহলে আমরা যখন একটা বৃত্ত অঙ্কন করছি, বৃত্ত অঙ্কন করার পরে এই রেখাটা অবশ্যই কেন্দ্র দিয়ে গমন করে নাই, অর্থাৎ পরিধির যে কোনো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা যখন একটা রেখাংশ অঙ্কন করি, এই রেখাংশটা হচ্ছে কি বৃত্তের জ্যা। তাহলে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি একটি কি জ্যা। সাধারণত পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখা যা কেন্দ্রের বাইরে দিয়ে যায় তাকে জ্যা বলে। তাহলে বিশেষ দ্রষ্টব্য, সাধারণত পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখা যা কেন্দ্রের বাইরে দিয়ে যায় তাকে জ্যা বলে। এক কথায় কেন্দ্র দিয়ে যাবে না, কেন্দ্রের বাইরে দিয়ে যদি কোনো রেখা গমন করে বৃত্তের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত, তাকে আমরা কি বলতে পারি, জ্যা বলতে পারি। আর জ্যা
আর যা কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হবে ব্যাস। যদি কোনো রেখা কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হবে ব্যাস। ব্যাসও একটি জ্যা, কিন্তু যে কোনো জ্যা বৃত্তের ব্যাস নয়। তাহলে আমরা জ্যায়ের কয়েকটা বৈশিষ্ট্য দেখি। জ্যা বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে। সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। এবার আসি পরিধি। সারকামফারেন্স। পরিধি হচ্ছে যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ হয় তার দৈর্ঘ্যকে পরিধি বলে। যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ হয় তার দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি বলা হয়। অথবা বৃত্তের চতুর্দিকের পরিসীমাকে বৃত্তের পরিধি বলে। অর্থাৎ একটা বৃত্ত যখন আমরা অঙ্কন করব তার চতুর্দিকের পরিসীমাকে আমরা কি বলতে পারি? বৃত্তের পরিধি বলতে পারি। তাহলে যখন আমরা একটা বৃত্ত অঙ্কন করব, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট যখন এবিসি একটি বৃত্ত অঙ্কন করছি, তাহলে এই এবিসি এই পুরোটাই হচ্ছে দৈর্ঘ্য, হচ্ছে বৃত্তটির একটি কি পরিধি, বৃত্তটির একটি পরিধি। এবার আসি আমরা চাপ। চাপটা কি জিনিস? বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলা হয়। যে আমরা বৃত্তের পরিধিটা পাবো, এই পরিধির যে কোনো অংশটাকে আমরা কি বলবো? বৃত্তের চাপ বলবো। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট যখন আমরা এবিসি একটি বৃত্ত অঙ্কন করছি, অতএব বি থেকে সি এটি একটি চাপ, অথবা সি থেকে এ এটি একটি চাপ, অথবা এ থেকে বি এটি একটি চাপ। তাহলে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি হচ্ছে চাপ। চাপের প্রকারভেদ হচ্ছে, চাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অধিচাপ, একটা হচ্ছে উপচাপ। তাহলে চাপ কয় প্রকার পাইলাম? দুই প্রকার। তাহলে একটা হচ্ছে অধিচাপ, একটি হচ্ছে উপচাপ। তো অধিচাপ হচ্ছে মেজর এরিয়া। যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষা বড় তাকে অধিচাপ বলে। তাহলে অধিচাপটা হচ্ছে কি? যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষা বড় তাকে বলা হচ্ছে অধিচাপ। তাহলে এবিসি একটি অধিচাপ, কারণ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যখন আমরা এবিসি একটি বৃত্ত অঙ্কন করছি, তাহলে এই এ থেকে শুরু করে সি পর্যন্ত এটা অবশ্যই এসি চাইতে বড়। অতএব এবিসি এই যে একটা চাপ, এটাই একটা অধিচাপ। এবার আসি আমরা উপচাপ। উপচাপটা কি জিনিস? যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষা ছোট তাকে আমরা উপচাপ বলবো। তাহলে অর্ধবৃত্ত বৃত্তের অর্ধেকের কম, অর্ধবৃত্ত হচ্ছে কি বৃত্তের অর্ধেকের কম, তাকে আমরা কি বলবো? উপচাপ বলবো। তাহলে ও কেন্দ্রবিষ্ট যখন আমরা একটা এবিসি যখন আমরা বৃত্ত অঙ্কন করলে দেখা যাবে যে এটা অবশ্যই অর্ধেকের কম। এ সি বি এই চাপটা অর্ধেকের কম, অতএব এটাই একটা হচ্ছে উপচাপ। এবার আসি আমরা অর্ধবৃত্ত। সেমি সার্কেল, অর্ধবৃত্ত। অর্ধ মানে অর্ধেক, বৃত্তের অর্ধেক। তাহলে বৃত্তের অর্ধেককে আমরা কি বলবো? অর্ধবৃত্ত বলে থাকি। অর্ধবৃত্তটা হচ্ছে কি? অর্ধ শব্দের অর্থে হচ্ছে অর্ধেক। অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক, অর্থাৎ বৃত্তের অর্ধেককে আমরা কি বলবো? অর্ধবৃত্ত বলবো। তাহলে যখন আমরা বৃত্ত একটা অঙ্কন করার পরে বৃত্তের যে অর্ধেক অংশটা, এই অর্ধেক অংশটাই হচ্ছে বৃত্তের অর্ধবৃত্ত। অর্থাৎ এ থেকে এবিসি এই চাপটাই হচ্ছে একটা অর্ধবৃত্ত। তাহলে বৃত্ত একে একটা বৃত্ত যখন আমরা আর্ট করব, বৃত্তের বিভিন্ন অংশটা সম্পর্কে আমরা একটু জানি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা যখন আমরা বৃত্ত অঙ্কন করব, তাহলে আমরা মনে করি এ বি সি ডি একটি বৃত্ত অঙ্কন করছি। এই বৃত্তের ও হচ্ছে কেন্দ্র, আর এ থেকে সি পর্যন্ত এটা একটা ব্যাস। ব্যাসটা হচ্ছে কি? বৃত্তের একটা বৃহত্তম জ্যা। তাহলে এক্ষেত্রে ও এ সমান হবে ও সি, আর সমান হবে ও ডি। এই যে অর্ধেক, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। ও যেহেতু কেন্দ্র, এই কেন্দ্র থেকে ও সি পর্যন্ত এটা হবে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে ও এ পর্যন্ত এটাও হবে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে ও ডি এটাও হবে একটা ব্যাসার্ধ। তাহলে প্রত্যেকটা ব্যাসার্ধই কি হবে? সমান হয়। প্রত্যেকটা ব্যাসার্ধই কি হয়? সমান হয়। তাহলে
আমরা কি জানলাম, এবিসিডি যখন আমরা একটা বৃত্ত অঙ্কন করার পরে আমরা বুঝলাম কি ওটা ছিল একটা কেন্দ্র, আর এবিসিডি এটা ছিল একটা পরিধি, আর এ থেকে বি সি পর্যন্ত যেহেতু ইহা কেন্দ্র দিয়ে গমন করছে, অতএব এটা হচ্ছে ব্যাস। ব্যাসটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। যখন আমরা ব্যাস অঙ্কন করার পরে আমরা একটা জিনিস খেয়াল করি, কেন্দ্র থেকে এই পরিধি যখন মাপবো এটা হবে ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক। আবার ও থেকে ডি পর্যন্ত মাপলে ওসি সমান হবে ওডি, এটাও ব্যাসার্ধ। ও থেকে এ পর্যন্ত যদি আমরা মাপি এটাও হবে ব্যাসার্ধ, অর্থাৎ ও এ সমান আছে ওসি, ওসি সমান হলো ওডি, এরা হচ্ছে কি ব্যাসার্ধ। আর এ থেকে বি পর্যন্ত যখন আমরা টানলাম তাহলে এই রেখাংশটা হচ্ছে একটা জ্যা, কারণ ইহা কেন্দ্র দিয়ে গমন করে নাই। বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি আমরা অঙ্কন করি, যদি কোনো রেখাংশ অঙ্কন করি সেটাই হবে কি একটা জ্যা। তাহলে এক্ষেত্রে এ বি, বিসি, সিডি, এডি এটা হচ্ছে একটা চাপ, এটা হচ্ছে কি বৃত্তের একটা চাপ, এবং এ বি সিডি হচ্ছে কি একটা পরিধি, পুরোটাই হচ্ছে কি একটা পরিধি, এ বি সিডি পুরোটাই হচ্ছে একটা পরিধি। তাহলে বৃত্তের আমরা কয়েকটা অংশ জানলাম, একটা বৃত্তের কেন্দ্র কোথায় থাকে, এবং ব্যাস কোন দিক দিয়ে গমন করে, এবং ব্যাসের অর্ধেককে আমরা কি বলি। কেন্দ্র ছাড়া বৃত্তের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যদি কোনো রেখাংশ টানি সেটাই হবে একটা বৃত্তের জ্যা। এবং বৃত্তের চাপগুলো সম্পর্কে আমরা জানলাম, বৃত্তের পরিধি সম্পর্কেও আমরা জানলাম। আশা করি বৃত্ত সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করা হলো। একটা বৃত্ত অঙ্কন করার পরে বৃত্তের কোন অংশটা কি জিনিস সেটা তোমরা অবশ্যই এখন বুঝতে পারবে। তো কোণ, বৃত্তস্থ কোণটা হচ্ছে কি ইনস্ক্রিবল অ্যাঙ্গেল, অর্থাৎ কোনো বৃত্ত চাপের উপর, আমরা চাপটা জানি, তাহলে কোনো বৃত্ত চাপের উপর বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে অঙ্কিত কোণকে বৃত্তস্থ কোণ বলে। বৃত্তচাপের উপর বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে অঙ্কিত কোণই হচ্ছে বৃত্তস্থ কোণ, অর্থাৎ একটি বৃত্তের চাপ পরিধির যে কোনো বিন্দুতে কোণকে অঙ্কিত কোণকে বৃত্তস্থ কোণ বলা হয়। তাহলে আমরা যখন এবিসি একটি বৃত্ত নিছি, এবিসি বৃত্তের সি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ সি থেকে এ পর্যন্ত রেখাংশ টানলাম, সি থেকে বি টানলাম, অর্থাৎ এ সি বি কোথায় উৎপন্ন হয়েছে, বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে, অর্থাৎ সি বিন্দুতে উৎপন্ন হয়েছে, অতএব এ সি বি কোণই হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের এবি চাপের উপর দণ্ডায়মান এসিবি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ পরস্পর কি হবে, সমান। তাহলে একটা চাপের উপর যদি দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হবে, পরস্পর সমান হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। অর্ধবৃত্তস্থ, অর্ধ মানে অর্ধেক, বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তের অর্ধেকের উপর যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তের ব্যাসের দুই প্রান্ত থেকে এর পরিধির যে কোনো বিন্দুতে অঙ্কিত কোণকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হবে। তাহলে অর্ধবৃত্ত মানে অর্ধ মানে অর্ধেক, বৃত্তের অর্ধেকের ব্যাসের দুই প্রান্ত থেকে, ব্যাস বলতে কি বোঝায়, কেন্দ্র দিয়ে যে রেখাটা গমন করছে সেটাকে ব্যাস বলা হয়। ব্যাসের দুই প্রান্ত থেকে অঙ্কিত যে কোনো বিন্দু, ব্যাসের দুই প্রান্ত থেকে অপর দিকে যে বিন্দুটা থাকবে এই বিন্দুতে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাকেই বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ ব্যাসের দুই প্রান্ত থেকে পরিধির যে কোনো বিন্দুতে অঙ্কিত কোণকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এসিবি অর্ধবৃত্তে এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এবি ছিল একটা ব্যাস, ব্যাসের দুই প্রান্ত এ এবং বি প্রান্ত পরিধির যে কোনো বিন্দুতে অর্থাৎ সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, অতএব এসিবি কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ।
তাহলে অর্ধবৃত্তস্থ কোণের বৈশিষ্ট্য হচ্ছে কি, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি, সমকোণ। সকল অর্ধবৃত্তস্থ কোণ সমান হয়। আমরা যত অর্ধবৃত্তস্থ কোণ অঙ্কন করব তারা কি হবে, সমান হবে। এবার আসি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ মানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে, অর্থাৎ সেন্ট্রাল অ্যাঙ্গল। কোনো বৃত্তচাপ উহার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। কোনো বৃত্তচাপ উহার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়। তাহলে এবিসি যদি আমরা একটা বৃত্ত দেখি, এই এবিসি বৃত্তের ওটা ছিল কেন্দ্র, ওটা ছিল কি, কেন্দ্র। এই কেন্দ্রে যদি একটি কোণ উৎপন্ন হয় তাকে বলা হবে কি, কেন্দ্রস্থ কোণ। তাহলে এবিসি বৃত্তের কেন্দ্রের ও এবং চাপ হচ্ছে এবি, চাপটা হচ্ছে কি, এবি। এবি চাপের উপর কেন্দ্রে উৎপন্ন কোণ অর্থাৎ এ ও বি কোণ, সুতরাং এ ও বি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। চাপ যত বড় হবে কেন্দ্রস্থ কোণের মান তত বড় হবে। চাপ যত বড় হবে কেন্দ্রস্থ কোণের মান তত বড় হবে। কি কারণে, এটা চিত্রটা আমি আবার একটু দেখাই। যদি আমরা এইভাবে একটা আমরা একটা বৃত্ত যদি অঙ্কন করি, আচ্ছা, বৃত্ত অঙ্কন করার পর এটা হচ্ছে ও, একটা কেন্দ্র ছিল, আর কেন্দ্রস্থ কোণ যেহেতু আমরা অঙ্কন করব, ও কেন্দ্র, আর এ বি সি ছিল বৃত্তের, ও ছিল কেন্দ্র। তাহলে আমরা পরিধির এখানে একটা ফোঁটা দিলাম, চাপের এখানে একটা ফোঁটা দিলাম। দেওয়ার পরে যদি আমরা এদিক থেকে একটা রেখা অঙ্কন করি কেন্দ্র পর্যন্ত, আবার কেন্দ্র থেকে যদি আবার একটা রেখা অঙ্কন করি, তাহলে দেখা যাবে যে কোণটা উৎপন্ন হলো সে কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কিন্তু চাপটা যত বড় হবে, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত এই যে চাপের জায়গাটা, এই চাপের জায়গাটা যত বড় হবে তত কেন্দ্রস্থ কোণটাও কি হবে, বড় হবে। আশা করি বৃত্ত সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।